লেখিকা অদিতি ঘোষের বিলম্বিত রাগ। মেয়ের জন্য রান্নাবান্না সকাল সকালই করে ফেলে অনন্যা। অন্বেষা কলেজ যাওয়ার পর রান্নাঘর গুছিয়ে স্নানটা সেরে নেয়ও। তারপর আর কোনো কাজ থাকে না, হাতে অফুরন্ত সময়। তাই এই সময় শ্বশুরমশাইয়ের বইয়ের আলমারি থেকে একটা করে বই নিয়ে বসে পড়েও। শ্বশুরমশাই সন্দীপ মুখার্জিকে দেখেনি অনন্যা। ও এই বাড়ির বউ হয়ে আসার আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন তিনি ছিলেন একজন বাংলার অধ্যাপক। তার নাকি প্রচণ্ড বই পড়ার নেশা ছিল, তাই বাড়িতেই একটা ছোট লাইব্রেরি করেছিলেন। সেই লাইব্রেরির বইগুলোই এখন অনন্যার অবসরের সঙ্গী। শ্বশুরমশাই মারা যাওয়া 2 বছর পরই বন্দনা মুখার্জি তার একমাত্র ছেলে শাশ্বতের বউ করে বন্ধুর মেয়ে অনন্যাকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। তারপর কেটে গেছে 22টা বছর। জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সেদিনের 20 বছরের অনন্যা আজ 42-এ পা রেখেছে। বিয়ের 1 বছর পরই অন্বেষার জন্ম দিয়েছিল ও। অন্বেষা পেটে থাকতে শাশ্বতের সঙ্গে প্রায়ই তাদের গর্ভের সন্তানকে নিয়ে একটা মিষ্টি বাদানুবাদ হতো। অনন্যা বলতো, আমার একটা ছেলে চাই, ভগবান আমাকে ছেলেই দেবে দেখো। কথায় শাশ্বত রেগে যেত। ও বলতো, কখনো না, ঈশ্বর আমাকে একটা মিষ্টি মেয়ে দেবে। অনন্যা উপভোগ করতো ব্যাপারটা। তারপর যখন সত্যি সত্যি মেয়ে হলো, তখন সে কি উচ্ছ্বাস শাশ্বতের। নার্সিংহোমে সদ্যজাত মেয়ের মুখ দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল শাশ্বত। অনন্যা নার্সিংহোম থেকে বাড়ি আসতে ওর মুখে একটা সন্দেশ পুড়ে দিয়ে শাশ্বত বলেছিল, আমি জিতে গেছি, তাই তোমাকে মিষ্টি মুখ করালাম। অনন্যা বলেছিল, তোমার খুশিতেই আমার সুখ। শাশ্বত এরপর অনন্যাকে জড়িয়ে ধরে ও ঠোঁটে একটা আলতো চুম্বন এঁকে দিয়ে বলেছিল, আমাকে একটা মিষ্টি মেয়ে উপহার দেওয়ার জন্য এটা তোমার রিটার্ন গিফট। বাড়িতে রাঁধুনি রাখার ব্যাপারে ঘোর আপত্তি ছিল বন্দনা মুখার্জির। নিজেই রান্না করতেন। অন্বেষা হওয়ার 3 মাস পর রান্নাটা করতে চেয়েছিল অনন্যা, কিন্তু বন্দনা তাতে রাজি হননি। উনি বলেছিলেন, তুমি মেয়েকে সামলাও, নীলিমা তো কুটনো কুটে মাছ মাংস ধুয়ে আটা মেখে দিয়ে যায়, শুধু রান্নাটুকু করা, ওটুকু আমি দিব্যি করে নিতে পারি, কোনো অসুবিধাই হয় না। তাছাড়া এখন থেকে সারাদিন শুয়ে বসে কত কাটাবো। যখন আমি পারবো না তখন আমি নিজেই বলবো, তখন তুমি হাল ধরবে। ছোটবেলায় খুব চঞ্চল ছিল অনু মানে অন্বেষা। ওকে নিয়েই অনন্যার সারাটা দিন কোথা দিয়ে কেটে যেত টেরই পেত না। এমটেক ইঞ্জিনিয়ার শাশ্বত একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। নিজের গাড়ি করেই অফিস যাতায়াত করত। স্যালারি যেমন বেশি পেত, তেমনি খাটনি ছিল বেশি। বাড়ি আসতে প্রায় দিনই রাত 11টা বেজে যেত। অত রাতে এসেও ফ্রেশ হয়ে নিয়েই ঘুমন্ত মেয়েকে তুলে আদর করতে না পারলে শান্তি হতো না ওর। একটু একটু করে বড় হয়ে উঠছিল অন্বেষা। ওর যখন 3.5 বছর বয়স, তখন ওকে একটা কনভেন্ট স্কুলে ভর্তি করে দিয়েছিল শাশ্বত অনন্যা। স্কুল থেকে বেরিয়ে শাশ্বত বলেছিল, বুঝলে অনন্যা, ইংলিশের ভিতটা পাকা হলে বিদেশে পড়তে গেলে অনুর কোনো অসুবিধাই হবে না। অনন্যা বলেছিল, সবে তো স্কুলে ভর্তি করলে, এখন থেকে বিদেশে পাঠানোর কথা ভাবছো? শাশ্বত বলেছিল, হ্যাঁ ভাবছি। আমার স্বপ্ন ছিল বিদেশ থেকে ডাক্তারি পড়ার, সেটা সম্ভব হয়নি। আমার সেই স্বপ্ন আমি অনুর মধ্যে দিয়ে পূরণ করব। তাই তো প্ল্যানিংটাও জন্মানোর পরই করে ফেলেছি। একেবারে নার্সারি থেকে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছে অন্বেষা। ও রেজাল্ট আউটের দিন খুব এক্সাইটেড থাকতো শাশ্বত। রেজাল্ট জানতে পারার পর প্রতিবারই বলতো, একজন ভাবি ডাক্তারের রেজাল্ট তো এমনই হওয়া উচিত। শাশ্বত মনে প্রাণে বিশ্বাস করতো যে অন্বেষা ভবিষ্যতে একজন বিদেশ ফেরত ডাক্তার হবে, কিন্তু মানুষ ভাবে এক আর ঈশ্বর করেন আর এক। তাই তো অন্বেষার ক্লাস 9-এর রেজাল্ট আউটের দিন ঘটে গিয়েছিল সেই মর্মান্তিক ঘটনা। রাত্রি 9টার সময় অফিস থেকে প্রতিদিনের মতো নিজে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিল শাশ্বত। হঠাৎ উল্টো দিক থেকে একটা মালবাহী ট্রাক এসে সজোরে ধাক্কা মেরেছিল শাশ্বতের গাড়িতে। দুমড়ে মুচড়ে গিয়েছিল শাশ্বতের গাড়িটা। ঘটনাস্থলে মারা গিয়েছিল শাশ্বত। পুলিশ ডেড বডি উদ্ধার করার পর ওর ওয়ালেট থেকে বাড়ির ঠিকানা জেনে বাড়িতে এসেছিল। প্রতিদিনের মতো কলিং বেলের শব্দে গেট খুলেছিল অনন্যা। শাশ্বতের গাড়ির বদলে গেটের বাইরে দাঁড়িয়েছিল পুলিশ ভ্যান, আর শাশ্বতের বদলে গেটে দাঁড়িয়েছিল একজন পুলিশ অফিসার। ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল অনন্যার। নির্বাক হয়ে গিয়েছিল। সেই সময় বাইকে করে অফিস থেকে বাড়ি ফিরছিল শাশ্বতের খুড়তুতো ভাই সুগত। বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখেও এগিয়ে এসেছিল। দোতলার জানালা দিয়ে পুলিশের গাড়ি দেখে পাশের বাড়ি থেকে ছুটে এসেছিল শাশ্বতের কাকা স্বপন মুখার্জি ও ওর কাকিমা গায়ত্রী দেবী। সুগত পুলিশ অফিসারকে প্রশ্ন করেছিল, আপনি এখানে?
কি হয়েছে অফিসার? পুলিশ অফিসার বলেছিলেন আপনারা কে হন শাশ্বত মুখার্জির? সুগত বলেছিল আমি ওর খুড়তুতো ভাই আর এনারা আমার বাবা ও মা। শাশ্বতের বাড়িতে আর কে আছে? সুগত বলেছিল আমার কাকিমা ও 16 বছরের ভাইজি। সুগতের কথা শেষ হওয়ার আগেই অনন্যা দরজা খুলতে এসে এত দেরি করেছে কেন তা দেখার জন্য নেমে এসেছিলেন বন্দনা ও অন্বেষা। বন্দনা মুখার্জি বলেছিলেন আপনি কেন এখানে অফিসার? আমার শাশ্বত কোথায়? পুলিশ অফিসার বলেছিলেন শাশ্বত মুখার্জির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। উল্টো দিক থেকে আসা একটা মালবাহী ট্রাকের সঙ্গে শাশ্বতের গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। আমরা ওনাকে গাড়ি থেকে উদ্ধার করি, কিন্তু ঘটনাস্থলেই মারা যান উনি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠেছিলেন বন্দনা মুখার্জি, আর মাটিতে লুটিয়ে পড়েছিল অনন্যার অচৈতন্য দেহটা। তারপর আর কি হয়েছিল কিছুই জানতে পারেনি অনন্যা। জ্ঞান যখন এসেছিল তখন সকাল হয়ে গিয়েছিল। ও তাকিয়ে দেখেছিল ও নার্সিংহোমের বেডে। ওর মনে পড়ে যাচ্ছিল আগের দিন রাতের ঘটনা। ও ডুকরে কেঁদে উঠেছিল। তখনই ওকে নিতে এসেছিল সুগত। বাড়ি এসে দেখেছিল বাড়ির উঠোনে শবদাহী খাটের উপর সাদা কাপড় চাপা দেওয়া, ফুলে ঢাকা শাশ্বতের মৃতদেহ। শাশ্বতের পায়ের কাছে বসে অঝরে কেঁদে চলেছে অন্বেষা। নিজেকে সামলে নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরেছিল অনন্যা। শাশ্বতের শ্মশান যাত্রার সব আয়োজন করেছিল সুগত, স্বপন মুখার্জি। গায়ত্রী দেবী সামলে রেখেছিলেন অনন্যা, অন্বেষা ও বন্দনাকে। সেই দিন থেকেই 4টে বছর ওদের পুরো পরিবার পাশে আছে অনন্যাদের। নিজে অফিসের ছুটি নিয়ে সুগত অনন্যাকে সঙ্গে করে 3 দিন নিয়ে গিয়েছিল শাশ্বতের অফিসে। 14 বছর চাকরি করেছিল শাশ্বত। 2-3 বার প্রমোশন হয়েছিল। ওর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য খাতে যা টাকা পাওয়া গিয়েছিল তা খুব একটা কম নয়। এছাড়া একটা 10 লাখ টাকার LIC পলিসি করা ছিল ওর, সেটাও ম্যাচিওর হয়েছিল শাশ্বত মারা যাওয়ার 2 মাস পরই। এছাড়া সেভিংসের 4 লাখ টাকা ছিল। সেভিংসের টাকা অনন্যার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে ছিল, তাই সেই টাকা নিয়ে কোনো অসুবিধা হয়নি। বাকি সব টাকাই MIS করে রেখেছে অনন্যা নিজের নামে। তার ইন্টারেস্ট থেকে চলে অনন্যাদের 3টে মানুষের সংসার ও অন্বেষার পড়াশোনা। 20 বছরের অন্বেষা এখন কলকাতা মেডিকেল কলেজের 1ম বর্ষের ছাত্রী। বাড়ি থেকে স্কুটি নিয়ে কলেজে যাতায়াত করেও। সুগতের বয়স 42, কিন্তু বিয়ে করেনিও। সেই নিয়ে খুব আক্ষেপ স্বপন মুখার্জি ও গায়ত্রী দেবীর। বাড়িতে কোনো বাচ্চা না থাকায় খুব ছোট্ট থেকে অন্বেষাকে নিজের নাতনির মতো ভালোবাসেন গায়ত্রী ও স্বপন। অন্বেষা ওদের ছোট দাদু ও ছোট ঠাম্মা বলে ডাকে। আর সুগতের সঙ্গে তো ভীষণ ভাব অন্বেষার। নিজের সব কথা শেয়ার করে ও সুগ আঙ্কেলের সঙ্গে। সুগত আর অনন্যা একই বছর মাধ্যমিক পাশ করেছে। অনন্যা বাংলা মাধ্যম স্কুল থেকে ও সুগত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। অনন্যার বিয়ের পাকা দেখার দিন সুগত অনন্যার বয়স হিসেব করে বলেছিল আমি আমার হবু বৌদির থেকে 3 মাসের বড়, তাই আমি ওকে বৌদি বলবো না, ওকে অনন্যা বলেই ডাকবো। যেহেতু একই বছরে পাশ করেছি আমরা, সেহেতু অনন্যাও আমাকে নাম ধরে ডাকবে। আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। কি রাজি তো? অনন্যা হেসে বলেছিল হ্যাঁ রাজি। সেই থেকে ওরা দুজনে দুজনের নাম ধরেই শুধু ডাকে না, বন্ধুর মতে মেলামেশা করে। অনন্যা সুগতকে বিয়ে করার জন্য বললেও এড়িয়ে যায়। একদিন অনন্যা জোর করায় বলেছিল একা আছি বেশ আছি, বিয়ে মানেই একটা এক্সট্রা ঝামেলা। তার সঙ্গে যদি আমার অ্যাডজাস্ট না হয় তাহলে জীবনটা জটিলতায় ভরে যাবে। সুস্থ শরীরকে অযথা ব্যস্ত করে কাজ কি? অনন্যা বলেছিল আগে থেকে নেগেটিভ কথা ভাবছো কেন? সে তো তোমার মনের মতনও হতে পারে। আমার আর তোমার দাদার মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়নি তো কখনো, হয়তো তোমারও সেই রকমই হবে। সুগত বলেছিল দাদার মতো ভাগ্য সবার নয়। সবাই অনন্যা রায়ের মতন মেয়েকে বউ হিসেবে পায় না ম্যাডাম। নিজের নামে প্রশংসা শুনে লজ্জা পেয়ে চুপ করে গিয়েছিল অনন্যা। শাশ্বতের মৃত্যুর পর আর এই প্রসঙ্গ নিয়ে কথা হয়নি কখনো অনন্যা ও সুগতের মধ্যে। প্রতিদিন রাত্রে মা ও ঠাম্মার সঙ্গে একসাথে বসে খায় অন্বেষা। এই সময় কলেজের বন্ধুদের গল্প করেও। আজ বলল তোমাদের একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। তোমাদের আমার বেস্ট ফ্রেন্ড অনুমিতার কথা বলেছিলাম একদিন, মনে আছে সেটা? বন্দনা বললেন হ্যাঁ মনে আছে, তোর মতো সেও তো তার বাবাকে হারিয়েছে অল্প বয়সে। অনন্যা বলল ওর বাবা ডাক্তার ছিলেন আর ওর মা একজন প্রফেসর। ওর বাবাও তোর বাপির মতোই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। আমি ঠিক বলছি তো? অন্বেষা বলল একদম ঠিক বলেছ। কদিন আগে অনুমিতার উদ্যোগে ওর মা তার স্বামীর এক বন্ধুকে বিয়ে করেছেন। বিয়ের 1 বছর পরই ওই ভদ্রলোকের ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপর আর বিয়ে করেননি। অনুমিতার বাবা মারা যাওয়ার সময় থেকে উনি অনুমিতাদের পাশে এসে দাঁড়িয়েছেন। নিজের কোনো সন্তান না থাকার জন্য অনুমিতাকে উনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। ভদ্রলোকের মা আবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ছেলের, কিন্তু ভদ্রলোক রাজি হননি। এতদিন পর অনুমিতার কথায় রাজি হয়ে উনি অনুমিতার মাকে বিয়ে করেছেন।
এই বিয়েতে অনুমিতা যেমন খুশি তেমনই খুশি ভদ্রলোকের মা। খবরটা শুনে আমার খুব ভালো লেগেছে। বন্দনা বললেন, খুব ভালো করেছে অনুমিতা। ওর মা আর ওই ডাক্তার ভদ্রলোক দুজনেরই একজন সঙ্গীর খুব দরকার ছিল। অন্বেষা বলল, আমি স্থির করেছি যে বাবার ইচ্ছা পূরণ করতে বিদেশে যাব আমি ভবিষ্যতে। তখন মা নিঃসঙ্গ হয়ে যাবে। আমি যদি এমনই প্রস্তাব দিই, তুমি খুশি হবে তো ঠাম্মা? বন্দনা বললেন, খুব খুশি হব। আমার বয়স হয়েছে, আমি আজ আছি কাল নেই, তখন তো সত্যি একা হয়ে যাবে তোর মা। অনন্যা বলল, এসব কি বলছো তোমরা মা? অনু না হয় বুদ্ধি শুদ্ধি নেই, তা বলে তুমিও? এই আধবুড়িকে বিয়ে করার জন্য কে বসে আছে শুনি? অন্বেষা বলল, সে চিন্তা তোমাকে করতে হবে না, পাত্র আমার হাতে, সে এক পায়ে খাড়া। শুধু পাত্র নয়, পাত্রের মা বাবাও তো তোমাকে ছেলের বউ করার জন্য খুব আগ্রহী। আমি আজ কলেজ থেকে বেরিয়ে প্রথমে পাত্রের মা বাবার সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম। ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে পাত্রকে ফোন করেছিলাম। সব শুনে সে আমায় বলেছে, আমি যদি তোমাকে রাজি করাতে পারি তাহলে আমাকে একটা দারুণ গিফট দেবে। হ্যাঁ, আর একটা কথা, কাল সকালেই ওরা সবাই আসছে তোমার সঙ্গে কথা বলতে। অনন্যা বলল, এ অসম্ভব, আমি এই বয়সে আর বিয়ে করব না। বন্দনা বললেন, এটা আমার আদেশ, তুই কখনো আমার কথার অন্যথা করিসনি, আশা করি এবারও করবি না। অনন্যা বলল, কিন্তু মা, আমি বুঝতে পারছি না সবকিছু জেনে কে আমাকে বিয়ে করতে চাইছে। বন্দনা বললেন, আমি কিন্তু বুঝতে পেরেছি, তার চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি। অনন্যা বলল, তাহলে কি তোমরা সুগতের কথা বলছো? মা, ও আমার খুব ভালো বন্ধু, কিন্তু তা বলে বিয়ে? অন্বেষা বলল, অনুমিতার মাও তো এই বয়সে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করেছে, তুমিও তাই করবে। বন্দনা বললেন, আজকে আর কোনো কথা নয়, বাকি কথা কাল সকালে ওদের সামনেই হবে। এরপর অনন্যাকে গুড নাইট জানিয়ে ঠাম্মার হাত ধরে টান দিল অন্বেষা। সারা রাত ভালো করে ঘুমোতে পারেনি অনন্যা। মনের মধ্যে একই চিন্তা তোলপাড় করেছে। সুগত এখনো অবিবাহিত আর অনন্যা বিধবা এবং একটা 20 বছরের মেয়ের মা। ওর প্রতি সহানুভূতি থেকে হয়তো বিয়েটা করতে চাইছে সুগত, কিন্তু ওকে বিয়ে করে সুগত কি সত্যি পারবে সুখী হতে? সকালের চাটা বন্দনা নিজেই করেন। সকাল 7টার সময় চায়ের পট নিয়ে ড্রয়িং রুমে ঢুকছিলেন বন্দনা। সেই সময় কলিং বেলটা বেজে উঠল। কাজের মেয়ে নীলিমা আসে 8টার সময়। এই সময় কারা এসেছে বুঝতে অসুবিধা হলো না কারোরই। অন্বেষা তাড়াতাড়ি এসে দরজা খুলে দিল। হ্যাঁ, যা ভেবেছে তাই। স্বপন মুখার্জি, গায়ত্রী দেবী ও সুগত হাজির। এই 7 সকালে বন্দনা এগিয়ে গিয়ে বললেন, ভেতরে এসো তোমরা, একসাথে চা খেতে খেতে কথা বলা যাবে। অনু বলায় আমি তোমাদের জন্য একেবারে চা করে নিয়েছি। অনন্যা ছাড়া সবাই ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। অনন্যা নিজের ঘরে ঢুকে পড়েছে। গায়ত্রী দেবী ডাক দিলেন, অনন্যা এখানে আয়, তুই না এলে আমাদেরই তোর কাছে যেতে হবে। অন্বেষা বলল, তোমরা দাঁড়াও, আমি ধরে নিয়ে আসছি মামনিকে। 1 মিনিট পরই অনন্যার হাত ধরে নিয়ে এলো। অনন্যা এসে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল দরজার কাছে। গায়ত্রী দেবী উঠে গিয়ে ওকে নিয়ে এসে নিজের পাশে বসালেন। বন্দনা মুখার্জির এতক্ষণে চোখে পড়ল যে স্বপন মুখার্জির হাতে একটা পঞ্জিকা। সেদিকে তাকিয়ে বন্দনা বললেন, কি ব্যাপার ঠাকুরপো, তোমরা কি একেবারে তৈরি হয়ে এসেছো? গায়ত্রী দেবী বললেন, হ্যাঁ দিদি, আমার সুগত এতদিন পর বিয়ে করতে রাজি হয়েছে, তাই আমরা আর দেরি করতে চাই না। তোমাকে দেখাবো বলে পাজিটা এনেছি, দেখো। আগামী রবিবার সন্ধ্যা 7টায় একটা ভালো লগ্ন আছে। ওই দিনই সামনের কালী মন্দিরে গিয়ে আমরা সুগত আর অনন্যার বিয়েটা সেরে ফেলতে চাই। হাতে বেশি সময় নেই, মাত্র 2 দিন। তোমাদের কোনো আপত্তি নেই তো? অনন্যা বলল, কিন্তু এখন আমি বিয়ে করলে লোকে কি বলবে কাকিমা? গায়ত্রীর বদলে উত্তরটা দিলেন স্বপন মুখার্জি, লোকের কথা ভাবার কোনো দরকার নেই। তোমার অসময়ে হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ তোমার পাশে ছিল, আর লোকেরা কোথায় ছিল তখন? যারা তোমার হিতাকাঙ্ক্ষী তারা তোমার ভবিষ্যতের কথা ভেবে এই বিয়েটাকে অবশ্যই সমর্থন করবে। সুগত বলল, কেউ সমর্থন করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। অনু, জেঠিমা ও আমার মা বাবার ইচ্ছায় বিয়েটা হবে, এটাই যথেষ্ট। অনন্যা বলল, আমার প্রতি সহানুভূতি থেকে বিয়েটা করতে চাইছো তুমি, পরে হয়তো পস্তাতে হবে তোমাকে। সুগত বলল, কখনোই না। আজ সকলের সামনে একটা কথা স্বীকার করতে আমার দ্বিধা নেই। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আবেগে অনন্যার গলা কাঁপছে। ও খুব আস্তে করে বলল, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। সুগত বলল, অনেক ধন্যবাদ তোমাকে। অন্বেষা বলল, সব তো ঠিক হয়েই গেল আঙ্কেল, আমার গিফটের কথা ভুলে যাওনি তো? সুগত বলল, একদম না, তুই কি নিবি বল, তোর যা পছন্দ তাই আমি দেব। অন্বেষা বলল, তুমি নিজে পছন্দ করে যা দেবে সেটাতেই আমি খুশি হব।
সুগত বলল, বেশ, তবে তাই হবে। গায়ত্রী দেবী বললেন, এবার তাহলে উঠি আমরা। আজ বৃহস্পতিবার, মধ্যে দুদিন, তার মধ্যে সব কেনাকাটা সারতে হবে। সুগতের গাড়িটা তো বেশ বড়, আমাদের সঙ্গে তোমরাও গেলে খুব ভালো হবে। সবাই মিলে পছন্দ করে সবকিছু কেনা যাবে। বন্দনা বললেন, সেই ভালো। আমাকেও তো অনন্যার জন্য বেনারসি ও সুগতের জন্য ধুতি, পাঞ্জাবি, আংটি, বোতাম, হার সব কিনতে হবে। সুগত বলল, বেশ, তাহলে আজ অফিস থেকে ফিরে আমি তোমাদের নিয়ে মার্কেটে যাব। দেখতে দেখতে 3টে দিন কোথা দিয়ে পেরিয়ে গেছে। আজ সুগত আর অনন্যার বিয়ে। অনন্যার বাবা ওর বিয়ের অনেক আগেই মারা গিয়েছিলেন। ওর মাও দেহ রেখেছেন অন্বেষার 3 বছর বয়সে। অনন্যা একমাত্র সন্তান। ওর আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। থাকার মধ্যে আছে 2 মামাতো দাদা, 2 বৌদি, একজন ভাইপো ও একজন ভাইজি। আসা যাওয়া তেমন করে না ওরা, তবে মাঝে সাঝে ফোন করে অনন্যাকে। বন্দনার আমন্ত্রণ পেয়ে বিয়ে উপলক্ষে কালকে এসেছে ওরা। সুগতের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছেন ওর একজন মাসি, মাসতুত 2 দাদা, 2 বৌদি, তাদের 2 মেয়ে। এছাড়া ওর মামার বাড়ি থেকে এসেছেন মামা, মামি, মামাতো দাদা, বৌদি ও তাদের এক ছেলে। সুগতের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসার পর 2 বাড়ির এওরা মিলে অনন্যার গায়ে হলুদ মাখিয়ে দিয়ে গেছে। সুগতদের বাড়ির উঠোনে একটা প্যান্ডেল করে সেখানে 2 বাড়ির সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জল খাবার, দুপুর ও রাতের খাবার সমস্ত আয়োজনই করেছে একটা ক্যাটারিং কোম্পানি। দুপক্ষের আত্মীয়রাই নিজেদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু অত গাড়ি রাখার জায়গা মন্দিরের কাছে নেই, তাই 3 মিনিটের রাস্তা হেঁটেই এসেছে সবাই। শুধু সুগত অনন্যা এসেছে সুগতের গাড়িতে। স্বপন মুখার্জি সকালে মন্দিরে এসে নান্দিমুখ করে গেছেন। তার কথা মতো বিয়ের সমস্ত জোগাড় করে রেখেছিলেন পুরোহিত মশাই। সন্ধ্যা 7টা বাজতে বিয়ে দিতে শুরু করে দিয়েছেন তিনি। লাল পাড় ক্রিম কালারের কোরিয়াল বেনারসি ও লাল ব্লাউজ পরেছে অনন্যা। অনন্যাকে যখন ছেলের বউ করে নিয়ে এসেছিলেন বন্দনা, তখন অনেক গহনা দিয়েছিলেন ওকে। আজ অনন্যাকে সেই সব গহনা পরিয়ে দিয়েছেন নিজে হাতে। অনন্যা চিরকালের সুন্দরী, আজ নববধূর সাজে অপূর্ব লাগছে ওকে। মনে হচ্ছে বয়সটা যেন 10 বছর কমে গেছে। বিয়ের পিঁড়িতে বসে ওর দিক থেকে চোখ সরাতে পারছে না সুগত। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে গমগম করছে মন্দির প্রাঙ্গণ। তারই মধ্যে হাতের ওপর হাত রেখে সুগত ও অনন্যা মন্ত্রপাঠ করে চলেছে, যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব। বিলম্বে হলেও শেষ পর্যন্ত মনের মতো জীবন সঙ্গিনীকে পেয়েছে সুগত। আজ থেকে শুরু হলো অনন্যা ও সুগতের নতুন করে পথ চলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।